আসসালামু আলাইকুম। আমাদের সূচকের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। কথা স্পষ্ট শোনা গেল এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই আমাদের একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। আজকে আমাদের সূচকের শেষ ক্লাস। আজকের ক্লাসটা হয়ে গেলে আমাদের সূচক কমপ্লিট হয়ে যাবে। আজকে খুব বেশি একটা পড়া আমাদের বাকি নাই, আশা করি ইনশাল্লাহ আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কি ভালো আছেন? যারা লিখছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সূচক শেষ করে সূচকের উপর একটা পরীক্ষা নেব মঙ্গলবার দিন। বুধবার দিন থেকে আমাদের লগারিদম শুরু হবে। আশা করি লগারিদম ইনশাল্লাহ আপনাদের অনেক সহজ এবং সুন্দর করে পড়াবো, ইনপুট আউটপুট দিয়ে পড়াবো, খুব মজা পাবেন লগারিদমের ক্লাস করে। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা যেহেতু ভাই সবাই অল ক্লিয়ার লিখতেছেন তাহলে আমি পড়ানো শুরু করি। ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আর বাসায় আজকে কিছুই পড়তে হবে না। আর আমরা আজকে যেসব কনসেপ্ট ইউজ করবো এগুলো সবই ইতিমধ্যে আপনাদের আমি পড়াইছি। আচ্ছা, আমি টাইপ 9-এর কেস 2 দিয়ে পড়ানো শুরু করব। টাইপ 9-এর কেস 2 দিয়ে আমি পড়ানো শুরু করব। সবাই একটু মনোযোগ সহকারে আলোচনাগুলো শোনেন, তাইলেই পারবেন। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা, 10-এ কি বলছে? আপনারা কোশ্চেনটা দুইভাবে দিতে পারে, বলতে পারে 8^3/4 ডিভাইডেড বাই 8^12 এর মান কত। এরপর আপনাকে অপশন দুইভাবে দিতে পারে। অপশন এ, আচ্ছা আমি অপশনগুলো না লিখি, প্রথমে মনে করেন আপনাকে এই কোশ্চেনটা আছে 8^3/4 ভাগ 8^12 এটার মান কত। আচ্ছা, আমরা শিখছি কি a⁴m ডিভাইডেড বাই a⁴n এটা সমান কি a⁴m-n, এটা আমরা শিখছি না? আচ্ছা, তাহলে এই জায়গার বেজ আর এই জায়গার বেজ একই রকম দেখতে, মাঝখানে যেহেতু ভাগ আছে তাহলে সূত্র অনুসারে কি লেখা যায় 8 এই পাওয়ারটা আর এই পাওয়ারটা বিয়োগ করব, তাহলে 3/4 মাইনাস হাফ, তাহলে 2 আর 4 এর লসাগু কত? 4। তাহলে 8 এখানে থাকে 4, 3 মাইনাস 2 দ্যাট মিন্স হচ্ছে 8^1/4। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন এই 8^1/4 এটার আমরা কি লিখতে পারি? এরকম লিখতে পারি না? কিভাবে একটু গল্পটা সবাই বুঝি। আমরা শিখছিলাম কি n√a⁴m এটা সমান কি a⁴, এই ভিতরে যে পাওয়ারটা আছে এটা থাকবে উপরে, বাইরে যে পাওয়ারটা আছে সেটা থাকবে নিচে। n√a⁴m এটা সমান কি a⁴, ভিতরের পাওয়ার যেটা আছে সেটা থাকবে উপরে, বাইরের যে পাওয়ারটা থাকবে সেটা থাকবে নিচে, তার মানে কি a⁴m/n। আচ্ছা, তাইলে আপনি যদি এইটারে n√a⁴m এইটারে যদি আমি a⁴m/n লিখতে পারি তাহলে এটা হচ্ছে কি a⁴, এটা হচ্ছে m আর এটা হচ্ছে n। এটারে চাইলে কি আমি এরকম লিখতে পারি না? কিভাবে লিখতে পারি? 8^1/4 এটার আমরা চাইলে কি লিখতে পারি 8 8 এর মতো থাকবে, রুট দিলাম, উপরে যে থাকবে সে থাকে কোথায়? ভিতরে, আর নিচে যে থাকে সে থাকে কোথায়? বাইরে। তাহলে কি আমি এটার এরকম লিখতে পারি না 8^1/4 রে কি 4√8? আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তাহলে আপনাকে যদি প্রথম অপশনটা দেয় তাহলে আমরা কি এটা লিখতে পারি? সবাইকে এটা বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু ডান লেখেন তো। এটাকে আমি বুঝাইতে পারছি, এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে লিখছি, জাস্ট এই কনসেপ্ট। এতদিন আপনারা এইটা দেওয়া ছিল, এটা দিয়ে আপনি এইটা বানাইছেন, এবার এইটা দেয়া আছে, তাহলে এইটা দিয়ে তো এইটা বানানো যাবে, তাই না? এইটা দিয়েও তো আমি এটা বানাইতে পারবো। সবাই একটু কমেন্ট করে দেন তো পুরো বিষয়টা কি আমরা বুঝছি কিনা। সবাই একটু কমেন্ট করে দিতে আমরা পুরো বিষয়টা বুঝছি নাকি। সবাই একটু ডান লেখেন। আচ্ছা, তাহলে 10-এর প্রথম যদি কোশ্চেনটা দেয় আমরা সবাই পারি, একটু সবাই কমেন্ট করি। আচ্ছা, এখন আপনি 8^1/4 বাইর করছেন, যদি অপশনটা এরকম না দিয়ে 10-এর অরের মতো দেয়, কি
যদি এরকম দেয় তাহলে আমি কি করব, আমার যদি অপশনটা এরকম থাকে তাহলে তো আমি অ্যান্সারটা বের করেই ফেললাম। আচ্ছা, যদি অপশনটা এরকম না দিয়া এরকম দেয়, যদি পরীক্ষায় এরকম অপশন দেয় তাহলে কি করবেন, আপনার বাইরে থেকে কত 8^1/4। আচ্ছা, এই 8 রে আমি কি লিখতে পারি, 8 মানে কি 2 কিউব, তাহলে যদি লিখি 2 কিউব টু দি পাওয়ার 1/4। আমরা গত ক্লাসে শিখছি কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার mn, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার mn। তাহলে 2 কিউব টু দি পাওয়ার 1/4, 2 কিউব টু দি পাওয়ার 1/4, এটা চাইলে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 3/4। আমি কি বুঝাইতে পারছি? আপনারা 8 টু দি পাওয়ার 1/4 এটার আমি চাইলে লিখতে পারি কি 4√8। খুব ভালো কথা। এখন কোনো কারণে যদি অপশনটা এভাবে না দিয়ে এভাবে দেয়, এভাবে দিতেই পারে, তখন আমার গল্পটা কি, আমরা 8 টু দি পাওয়ার 1/4 8 রে কি লিখতে পারি, 8 রে লিখতে পারি 2 কিউব, 8 রে আমি কি লিখতে পারি 2 কিউব। আচ্ছা, লিখলাম 2 কিউব। আর এটা কি টু দি পাওয়ার 1/4, আমরা শিখছি কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার mn। তাহলে a টু দি পাওয়ার mn যদি হয় তাহলে 2 কিউব টু দি পাওয়ার 1/4, এটা কি লেখা যায় 2 টু দি পাওয়ার 3/4। তাহলে লিখলাম 2 টু দি পাওয়ার 3/4। তাহলে আমার অ্যান্সার কোনটা, এইটা। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন एग्जांपल 10টা, তাহলে যেভাবেই আসুক আমরা কি অ্যান্সার করতে পারবো, আমরা কি অ্যান্সার করতে পারবো? সবাই একটু কমেন্ট করেন তো एग्जांपल 10 কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করেন एग्जांपल 10 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন एग्जांपल 13। আচ্ছা, 13 তে কি বলছে দেখি তো, যদি এত হয় তাহলে k = হোয়াট। সবাই একটু মনোযোগ সহকারে एग्जांपल 13টা বোঝার চেষ্টা করি। কি বলছে, 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার 1/2 = 3 কি হলে k এর মান কত। আচ্ছা, 64 এটারে আমরা কি লিখতে পারি 4 কিউব, 64 কে আমরা 4 কিউব লিখতে পারি। আচ্ছা, 25 এই 625 টা আমরা কি লিখতে পারি 25 স্কয়ার, 625 মানে কি 25 স্কয়ার লিখলাম। তাহলে আমরা কি করলাম, 64 মানে কি 4 কিউব আর 625 মানে কি 25 স্কয়ার। 64 মানে হচ্ছে 4 কিউব আর 625 মানে কি 25 স্কয়ার। আচ্ছা, তাহলে একটু আগে আমরা শিখলাম কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার mn। তাহলে এটারে কি লেখা যায় 4 কিউব ইনটু 2/3 প্লাস 25 স্কয়ার ইনটু 1/2 = 3k। তাহলে এই 3 কাটা দেয়, তাহলে এই জায়গায় থাকে কি 4 স্কয়ার, এই 2 কাটা দেয়, এই জায়গায় থাকে কত 25, এটা সমান কি 3k। তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 25 সমান হচ্ছে 3k। তাহলে 41 সমান হচ্ছে 3k। তাহলে k সমান হচ্ছে কি 41/3। পরীক্ষায় এত বড় করে করব না, আমি দেখাই দিয়েছি পরীক্ষা কেমনে করবেন। তাহলে আমরা বিষয়টা কি করলাম, 64 মানে হচ্ছে 4 কিউব, তারপরে এই 3 কাটা যায় 4 স্কয়ার, 4 স্কয়ার মানে কত 16, 25 স্কয়ার টু দি পাওয়ার 1/2, এই 2 কাটা যায় তাহলে 25, 16 আর 25 মানে 41। তাহলে k = কি হবে 41/3। আচ্ছা, যদি অপশনে 41/3 দেওয়া থাকে তাহলে আমার অ্যান্সার হচ্ছে 41/3। আর কোনো কারণে যদি 41/3 দেওয়া না থাকে তাহলে কি করবেন, আচ্ছা ভাগ করি 3 11, 3 বার যায় 9 2। এটা নিয়মটা হচ্ছে কি, লেখার নিয়মটা একটু শিখে যান। 13, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে আমার ভাগফলটা ভাগফলের মতো রাখেন, রাখার পর
যেটা ভাগ করছি এটা থাকবে নিচে, ভাগশেষটা থাকবে উপরে। তার মানে 41/3 এইটারে লেখা থাকে কি 13/2/3। কেমনে লিখলাম আপনি সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। 41/3, তাহলে আমি 3 দিয়ে 41 ভাগ করলে আসে কত? 3 1 3 11, এলে হচ্ছে এই জায়গায় আসে হচ্ছে 3 বার 9, থাকে কত 2। তাহলে ভাগফল হচ্ছে আমার 13, ভাগ করছি 3 দিয়ে, এটা থাকবে নিচে আর ভাগশেষটা থাকবে উপরে। তাহলে পরীক্ষায় যদি 41/3 দেওয়া থাকে তাহলে অ্যান্সার হচ্ছে 41/3। আর যদি 41/3 না দিয়ে 13/2/3 দেওয়া থাকে তাহলে অ্যান্সার হচ্ছে এটা 13/2/3। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এত বড় করে কি আমরা পরীক্ষায় ম্যাথ করবো এমসিকিউ? কোনোদিনই না। আমরা কি করব, তার আগে একটু সবাই লেখেন তো, ডি ডান হয়েছে নাকি, মানে ডিটেলসটা বুঝছেন নাকি? ডি কি ডান হয়েছে নাকি একটু কমেন্ট করে দেন তো। ডি কি ডান হয়েছে নাকি একটু কমেন্ট করেন, তারপর আমি শিখিয়ে দিতেছি দ্রুত কিভাবে করব। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে 64-কে 8 স্কোয়ার করলাম না কেন? ভাইয়া 64-কে যদি 8 স্কোয়ার করেন তাহলে আপনি তো এই কাটাকাটিটা করতে পারতেছেন না। এই কাটাকাটিটা আমি করব এই কারণে করছি, যে লিখছেন 64-কে আমরা 8 স্কোয়ার কেন করলাম না। যদি 64-কে 8 স্কোয়ার করেন তাহলে কি আপনি এটা কাটাকাটি করতে পারতেছেন না, আপনি এই কারণে করছেন 4 কিউব। কথা কি বুঝাতে পারছি? এই যে আসিফ বিন আজাদি, আপনার প্রশ্নের উত্তর কি পাইছেন? আচ্ছা, এবার আসেন পরীক্ষা আসলে আমরা একটু দ্রুত যদি করতে চাই কিভাবে করব। 64 2/3 প্লাস 625 1/2 = 3k। আচ্ছা, এই 64-টা তো চাইলে 4 কিউব না লিখে আমি 8 স্কয়ারে লিখতে পারতাম। আমি 4 কিউব লিখছি কেন, এই 3 আমি কাটাকাটি করব। এই যে 4 কিউব × 2/3, আর এইটারে 25 স্কয়ার আমি কেন লিখছি, কারণ আমি হচ্ছে এই 2 কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করি 4 স্কয়ার মানে কত 16, 25 মানে তো 25 = 3k। তাহলে k সমান কত 41/3। পরীক্ষা এভাবে করার চেষ্টা করতে হবে। যদি কেউ একটু কম পারেন তাহলে তো সে ডিটেলস করবেন, যদি কম কেউ বোঝেন তাহলে তো সে ডিটেলস করবেন। আর যদি কেউ একটু ফাস্ট করার তো এখন থেকে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে। তারা এরকম তো এখন যেহেতু অনেকগুলো ম্যাথ আমরা সূচকের করে ফেলছি, এখন আমরা বুঝতেছি আমার যেহেতু নিচে 3 আছে, তাহলে এই জায়গার পাওয়ারটা আমাকে এমন বানাইতে হবে যাতে আমি কাটাকাটি করতে পারি, এই কারণে আমি 4 করছি। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু লেখেন কেস 2 ডান। সবাই একটু কমেন্ট করে দেয় কেস 2 কি ডান হয়েছে নাকি, কেস 2 কি ডান হয়েছে নাকি, একটু সবাই আমরা কমেন্ট করে দেই কেস 2 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন কেস 3 এক্সাম্পল নাম্বার 20। এটাও খুব সোজা আলোচনা, একটু দেখি। এগুলো আপনারা সব এখন পারেন, কারণ এগুলোই আমরা এতদিন পড়ছি। আচ্ছা ভাইয়া, আমার এই যে এটাতে আছে কি, আচ্ছা আমরা একটু আগে শিখছি এটাতে কি লেখা যায় 7, ভিতরে যা থাকে তা থাকে উপরে, বাইরে যে থাকে সে থাকে নিচে। আচ্ছা, এটারে কি লেখা যায়
এটা মানে হচ্ছে কি পাওয়ার 1, কোনো পাওয়ার উল্লেখ করা না থাকা মানে হচ্ছে সেটার পাওয়ার হচ্ছে 1। আমরা এটারে কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই বাইরে যা আছে সেটা থাকবে নিচে। আর √7 মানে কি, এটা বাইরে থাকে 2, এটা থাকে 1, তার মানে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে এইটারে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে কি লেখা যায় 7 টু দি পাওয়ার 2/3, এইটারে লেখা যায় কি 7 টু দি পাওয়ার 1/3, এইটারে লেখা যায় কি 7 টু দি পাওয়ার হাফ। আমরা এই কাজটা কেন করছি, আমরা এই কাজটা এই কারণে করছি, বেসগুলা যদি দেখতে একই রকম হয় তাইলে আমরা এই সূত্রে নিতে পারি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটাতে কি লেখা যায় 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3। আচ্ছা, এবার একটু গল্পটা বোঝেন, যদি আমি এক লাইন অতিরিক্ত করাই দিয়েছি পরীক্ষা জীবনে এই লাইন অতিরিক্ত করবেন না। আবার আমরা শিখছি কি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে 7 টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ, এটা এরকম লেখা যায় না 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 মাইনাস হাফ। তার মানে আপনি এই লাইনটা থেকে সরাসরি এই লাইনটা লিখবেন, এই দুইটা গুণাকারে আছে যেহেতু সবগুলোর বেস 7, এটা 7, এটা 7, এটাও 7, তাহলে আমরা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার, এই জায়গায় পাওয়ার আছে কত 2/3, এই জায়গার পাওয়ার আছে কত 1/3, যেহেতু গুণাকারে আছে এটা হবে যোগ, আর এইটা আছে ভাগাকারে তার মানে হচ্ছে কি বিয়োগ। এখন আপনি ক্যালকুলেট করেন, লসাগু যা আসবে ক্যালকুলেশন করে আপনি রেজাল্ট বের করে দিবেন। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? মানে সামারিটা হচ্ছে এরকম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, নিচে আছে a টু দি পাওয়ার r, এটা লেখা যায় কি a টু দি পাওয়ার, এই দুইটা পাওয়ার হচ্ছে যোগ যেহেতু গুণাকারে আছে, আর এটা যেহেতু ভাগাকারে আছে এই কারণে হবে বিয়োগ, তার মানে a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস r। আমি কি বুঝাইতে পারছি? সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। কেস 3 ডান। এখন আমি যেই কেসটা করাবো এখান থেকে পরীক্ষায় 4 কোশ্চেন আসা সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, একদম বলছে √7টা বুঝলাম না, 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার হাফ মানে কি √7 না? এই যে √7 মানে কি রে ভাইয়া, এই জায়গায় পাওয়ার হচ্ছে 1 আর বাইরে আছে কত 2, তাহলে এটা কি লেখা যায় 7 টু দি পাওয়ার, ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরের পাওয়ার থাকবে নিচে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন এখন কেস 4টা একটু মনোযোগ দেন, পরীক্ষায় কেস 4 থেকে কোশ্চেন আসার চান্স একটু বেশি, খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দিবেন তাইলেই কেস 4 পারবেন। সবাই একটু মনোযোগ দেন। প্রথমে আমি 21 নম্বর ম্যাথটা করাচ্ছি, কিভাবে করাচ্ছি সবাই একটু বুঝেন, পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন আসার চান্সই সবচেয়ে বেশি। কেস 4 অঙ্ক নম্বর 21। আচ্ছা, সবাই ভাই একটু মনোযোগ সহকারে দেখেন আসলে আমি কি করতে চাচ্ছি, এটা একটু সবাই বোঝার চেষ্টা করেন। আপনারা কোশ্চেন কি দিছে কিচ্ছু বোঝার দরকার নাই, আপনি শুধু এখান থেকে খেলাটা শুরু করবেন। আপনার কোশ্চেন কি দেয়া আছে দেখার কোনো দরকার নাই। আচ্ছা, আমি কোশ্চেনে পাইলাম কি √256, 256 বর্গমূল হচ্ছে 16, তাহলে প্রথম কাজ আপনি এই জায়গায় √256 মানে কি 16 লিখবেন। আমার কথা কি সবাই বুঝছেন? প্রথম কাজ আপনার পুরো প্রশ্ন কিচ্ছু করার দরকার নাই, আমরা দুইটা কোশ্চেন সলভ করলে পুরো বিষয়টা বুঝে যাব। আমার প্রথম কাজ হচ্ছে √256, 256 বর্গমূল কত 16, তাহলে √256 মানে কত, 256 বর্গমূল হচ্ছে কত 16, পাইলাম 16। এইবার পাইলাম কি √16, 16 বর্গমূল কত 4, তাহলে 16 বর্গমূল কত 4। আমি কি বুঝাইতে পারতেছি? আমরা কিন্তু পুরো প্রশ্ন করব না, শুধু অংশ করব। প্রথমে পাইলাম কি 256 বর্গমূল, 256 বর্গমূল কত 16, তারপর পাইলাম কি 16 বর্গমূল কত 4, এইবার পাইলাম কত √4 মানে 4 বর্গমূল, 4 বর্গমূল কত, 4 বর্গমূল হচ্ছে 2, 4 বর্গমূল হচ্ছে কত 2। আচ্ছা, 2 আর 2 গুণ করলে হয় কত 4, তাহলে √4 মানে কত 2। সবাই কি গল্পটা বুঝছেন? না বুঝলে পুরো বিষয়টা আরেকবার বোঝেন। এতটুকু মানে কি 16, এতটুকু মানে কি 16,
এতটুকু মানে কি √16 মানে 4, 16 বর্গমূল কত 4, 4 এর বর্গমূল কত 2, তাহলে 2 আর 2 গুণ করলে আসে কত 4, তাহলে √4 মানে কত 2। সবাই কি গল্পটা বুঝছেন? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ ভালো, যদি কম বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল নাম্বার 22, 22 কি বলছে, √41 মাইনাস √21 প্লাস √19 মাইনাস √9। আচ্ছা, আমরা বলছি কি আমরা পুরো কোশ্চেন টোশ্চেন কিচ্ছু করবো না, আমাদের খেলা শুরু হবে লাস্টের থেকে। এটা কি বলছে √9, এটা কি বলছে √9, 9 এর বর্গমূল কত 3, 9 এর বর্গমূল কত 3। সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে বুঝেন, 9 এর বর্গমূল কত 3, এই পর্যন্ত কি সবাই বুঝছেন? 9 এর বর্গমূল কত 3। আচ্ছা, তাহলে 19 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা পাই কত, 19 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 16, 19 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই কত 16, 19 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই কি 16। আচ্ছা, পাইলাম 16, 16 এর বর্গমূল কত 4, 16 এর বর্গমূল কত 4। আমরা কিন্তু ভাই কোশ্চেন টোশ্চেন কিচ্ছু করতেছি না, শুধু পার্ট বাই পার্ট একদম শেষ থেকে শুরু করব গল্প। তাহলে পাইলাম 4, তাহলে 21 আর 4 যোগ করলে আসে কত 25, 21 আর 4 যোগ করলে আসে কত 25, তাহলে 25 এর বর্গমূল মানে 25 এর যদি রুট করি 25 এর বর্গমূল কত 5, 25 এর বর্গমূল কত 5, তাহলে 41 থেকে এখন 5 বাদ দিলে আসে কত 36, 36 এর বর্গমূল কত 6। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝতে পারেন ভালো, যারা বোঝেন না আরেকবার দেখেন। অঙ্ক নাম্বার 22 বুঝবেন না মানে না বুঝে যাবেন কই। 22 নাম্বারটা একটু খেয়াল করি। আচ্ছা, প্রথমে গল্প শুরু করি। √9, 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল হচ্ছে 3। আচ্ছা, 16 থেকে 3 বাদ দিলে থাকে, 19 থেকে 3 বাদ দিলে থাকে কত 16, 16 এর বর্গমূল কত 4, 16 এর বর্গমূল কত 4, 21 আর 4 যোগ করলে থাকে কত 25, 25 এর বর্গমূল কত 5, 5, 41 থেকে 5 বিয়োগ করলে থাকে কত 36, 36 এর বর্গমূল কত 6। সবাই যদি পুরো মেথডটা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 22 ডান। সবাই যদি পুরো মেথডটা বুঝে থাকেন তাহলে ফিডব্যাক দেন, এক্সাম্পল 22 ডান। সবাই একটু আমরা ফিডব্যাক দেই, এক্সাম্পল 22 কি ডান হয়েছে নাকি? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায়। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 24। ভাইয়া পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে, ঠান্ডা মাথায় করতে হবে, ভুল করে যাবে না। আচ্ছা, এই কোশ্চেনটার মান বের করতে হচ্ছে। আচ্ছা, আমাকে কেস 4 এর যেই কোশ্চেনই দেখ না কেন আমরা পুরো কোশ্চেন টোশ্চেন কিচ্ছু করবো না, আমরা শেষ থেকে শুরু করব। শেষ কি বলছে 2 - 3, 2 - 3 মানে কত রে ভাইয়া? 2 - 3 মানে হচ্ছে -1। আচ্ছা, সবাই একটা জিনিস একটু মাথায় রাখেন, -1 টু দি পাওয়ার -1, -1 টু দি পাওয়ার -1 মানে কি? মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই -1। আমরা শিখছিলাম কি a টু দি পাওয়ার -n সমান কি 1/a টু দি পাওয়ার n না? আচ্ছা, তাহলে এই জায়গায় কি দেয়া আছে এটা ভুলে যান, সবাই একটু গল্পটা বুঝি। আমরা শিখছি কি a টু দি পাওয়ার -n সমান কি 1/a টু দি পাওয়ার n। এখন আপনার বলছে -1 টু দি পাওয়ার -1, এখানে কি আছে এটা আমি ভুলে যাই।
আমার যেহেতু -1 বসে, তার মানে কি 1 ডিভাইডেড বাই এখানে যা আছে তার টু দি পাওয়ার n, তার মানে টু দি পাওয়ার n মানে কি জায়গায় 1, তাহলে এই জায়গায় আছে কত -1, তাহলে -1 টু দি পাওয়ার 1 মানে কি -1, তাহলে 1 এর সাথে যদি -1 রে ভাগ করি তাহলে আসে কত -1। সবাই খাতায় একটু নোট নেন, এটা অনেক জায়গায় কাজে লাগতে পারে। -1 টু দি পাওয়ার -1 সমান হচ্ছে -1। এটা কিভাবে আসছে সবাই কি বুঝছেন বিস্তারিতটা? -1 টু দি পাওয়ার -1 সমান কি -1, কিভাবে? আমরা জানি কি a টু দি পাওয়ার -n সমান কি 1 বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার -n সমান কি 1 বাই a টু দি পাওয়ার n। তাইলে a টু দি পাওয়ার -n রে কি লেখা যায়? -1 টু দি পাওয়ার -1, -1 টু দি পাওয়ার -1। আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই কি -1 টু দি পাওয়ার 1, তার মানে 1 ডিভাইডেড বাই -1 টু দি পাওয়ার 1 মানে কি -1, তাহলে আলটিমেটলি আসে কত -1। এতটুকু কি সবাই বুঝছেন? এতটুকু বুঝে থাকলে এই ম্যাথের কোনো কাহিনী আর নাই। তাহলে 2 - 3 এতটুকু মানে আসবে কত -1। তাহলে 3 এর সাথে -1 গুণ করলে আসে কত -3, মাইনাস কত প্লাস, তাহলে 2 + 3 টু দি পাওয়ার -1, তাহলে 5 টু দি পাওয়ার -1, 5 টু দি পাওয়ার -1 মানে কি 1/5। যারা বুঝছেন ভালো কথা, যারা বোঝেন না বিষয়টা আরেকবার বোঝেন। যারা বুঝছেন ভালো কথা, যারা বোঝেন না বিষয়টা আরেকবার আমরা একটু দেখি। 24 নম্বর एग्जांपल কি বলছে? এটা বাইর করতে বলছে 2 - 3 টু দি 3 * 2 - 3 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1। আচ্ছা, এই 2 - 3 মানে কত? -1। আচ্ছা, তাহলে -1 টু দি পাওয়ার -1 আমরা শিখছি কি -1 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে -1। যারা বিষয়টা বুঝছেন তো বোঝার কথা, আমি পুরো ডিটেইলস করে দিছি, আর যারা এরপরও বোঝেন না এতটুকু শুধু মনে রাখেন। আচ্ছা, তাহলে কি লেখা যায়? 2 - 3 এতটুকু মানে হচ্ছে -1। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে 3 এর সাথে -1 রে গুণ করলে কত আসে? -3। 3 এর সাথে -1 রে গুণ করলে আসে কত? -3। তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে 2 + 3 টু দি পাওয়ার -1, তাহলে 5 টু দি পাওয়ার -1। 5 টু দি পাওয়ার -1 এর লেখা যায় কি 1/5। কোন সূত্র? a টু দি পাওয়ার -n সমান কি 1/a টু দি পাওয়ার n। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু লেখেন एग्जांपल 24 ডান। পুরো বিষয়টা যদি আমরা সবাই বুঝে থাকি একটু ফিডব্যাক দেন, एग्जांपल 24 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, গুড। তাহলে এখন হচ্ছে টাইপ 9 এর সর্বশেষ অঙ্ক एग्जांपल নাম্বার 25। এটা আমরা একটা শর্টকাট মনে রাখবো। एग्जांपल নাম্বার 25 আমরা একটা শর্টকাট মনে রাখবো। আচ্ছা ভাই, যদি সামথিং এরকম দেয় √10 √10 √10 √10 ডট 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 ইনফিনিটি এর মান কত, মানে এরকম ভিতরে সব যদি একই থাকে 10 10 10 অথবা সবগুলা 5 অথবা সবগুলা 7,
তাহলে আপনার অ্যান্সার হবে একটা 0 নেবেন আর এই জায়গায় যে মানটা দেওয়া আছে সেটা, তাহলে অ্যান্সার হচ্ছে 0 অথবা 10। আমার কথাটা বুঝছেন? আপনার এই ভিতরে যদি সব একই থাকে 10 10 10 10 অথবা 5 5 5 5 7 7 7 7 যদি সব একই রকম হয় তাহলে এই জায়গায় যা আছে এইটা আর একটা 0 নেবেন, তাহলে অ্যান্সার হচ্ছে 0 অথবা 10। সবগুলো যদি 7 হইতো তাহলে অ্যান্সার হইতো কত? 0 অথবা 7। সবগুলো যদি 5 হইতো তাহলে অ্যান্সার হইতো কত? 0 অথবা 5। এই ধরনের অঙ্ক সাধারণত আসে না, যদি আসে এই টেকনিকটা ফলো করবেন। যদি এইরকম মডেল দেয় মানে সবই দেখতে একই রকম, তাহলে একটা 0 অ্যান্সার, সাথে এই জায়গায় যা থাকবে, যদি 5 থাকে তাহলে 5, তাহলে অ্যান্সার কি 0 অথবা 5, 7 থাকলে 0 অথবা 7, 10 থাকলে 0 অথবা 10। সবাই কি টেকনিকটা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু সবাই ফিডব্যাক দেন। টাইপ 9 ডান। আমি এখন বিগত বিসিএস পিলির 2টা কোশ্চেন সলভ করে দেব, যে 2টা কোশ্চেন পারার কথা, তারপর কেউ কেউ তো নাও পারতে পারেন। আর বিগত বিসিএস পিলিতে 38তম আর হচ্ছে খুব সুন্দর 43 বা 44 পিলিতে আসছে এইরকম কোশ্চেনটা আমি লেকচার শিটে রাখি নাই, কারণ এটা আমি হচ্ছে অপশন টেস্টের সাহায্যে করাবো। অপশন টেস্টের সাহায্যে করাতে এরকম সব ম্যাথ আমি একসাথে শিখাবো, এই কারণে আমি ওটা রাখি নাই। এখানে 38তম পিলির কোশ্চেনটা পারবেন না, ওটা করার দরকার নাই, ওটা অপশন টেস্টের সাহায্যে করানো হবে। সবাই একটু ফিডব্যাক দেন। আর আমাদের পরবর্তী একটু প্ল্যানটা বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে আমার কথা শোনেন, তারপর আমি আরো 2টা ম্যাথ করাবো, তারপর ছুটি দেবো। আমাদের সূচক আজকে পড়ানো হয়ে গেছে। সূচকের উপর পরীক্ষা হবে মঙ্গলবার দিন, মঙ্গলবার রাত 9টায়। যেহেতু আমরা এখন মাত্র শুরু করছি, আমাদের পরীক্ষা অনেক দেরিতে আছে, আমি সোমবার দিনের ক্লাসটা নিচ্ছি না, যাতে সবাই সূচকটা ভালো মতো পড়ে পরীক্ষা দিতে পারেন। এরপর 2-3টা চ্যাপ্টার পড়ানোর পর এরপর আমরা পরীক্ষার জন্য গ্যাপ রাখবো না। আপনাদের পরবর্তী পরীক্ষা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। পরীক্ষা হচ্ছে সূচকের পরীক্ষা হচ্ছে মঙ্গলবার রাত 9টায়। যারা সূচকের নোট করে পুরস্কার পেতে চান তারা সূচকের নোট, পুরো নোট, আপনারা তো সবাই এখন জানেন, পুরো নোটটা একসাথে মঙ্গলবার দিন রাত 9টার মধ্যে পোস্ট করতে হবে যারা পুরস্কার পেতে চান, পুরস্কার পেতে আগ্রহীরা। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার আমরা লগারিদম পড়ব। বুধবার দিন থেকে আমরা লগারিদম পড়ব। লগারিদমের উপর মোট 4টা ক্লাস হবে। সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলো বুঝেন। আপনার সোমবার দিন কোনো ক্লাস নাই, সোমবার ক্লাস নাই। মঙ্গলবার রাত 9টায় সূচকের উপর পরীক্ষা। যারা সূচকের পুরো ক্লাস নোটের উপর পুরস্কার পেতে চান তারা মঙ্গলবার রাত 9টার ভিতর সূচকের ক্লাস নোট আমাদের এই সিক্রেট গ্রুপে আপলোড করবেন, এবং নোটের উপর অবশ্যই লিখে দিবেন রাহাত স্যারের অনলাইন পেইড ব্যাচের ক্লাস নোট। যে 2জন খুব ভালো নোট করবেন প্রত্যেকে, ছেলেদের ভিতরে একজন 500 টাকা, মেয়েদের ভিতরে একজন 500 টাকা পাবেন। ছেলেদের ভিতরে একজন 500 টাকা পুরস্কার পাবেন, মেয়েদের ভিতরে একজন 500 টাকা পুরস্কার পাবেন। আর পরবর্তী টপিক হচ্ছে আমাদের লগারিদম। বুধবার দিন থেকে লগারিদমের ক্লাস হবে, লগারিদমের উপর 4টা ক্লাস হবে। এবং মাথায় আরেকটা জিনিস ঢুকিয়ে নেন, লগারিদম শেষ হয়ে গেলে আমাদের 3টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, সূচক, লগারিদম, ধারা। এই 3টা চ্যাপ্টার থেকে বিসিএস পিলিতে 3টা কোশ্চেন আসে। তার মানে আমাদের কিন্তু 15 মার্কের 3 মার্কের প্রিপারেশন হয়ে যাবে। এই 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে এই 3টা চ্যাপ্টারের উপর আমি একসাথে একটা বড় পরীক্ষা নেব। কথা কি বুঝতে পারছি? তার মানে পড়াশোনার ভিতর থাকেন, পড়াশোনার ভিতর থাকলে ম্যাথ খুব ইজি এবং খুব দ্রুত শেষ হয়ে যাবে। লেকচার শিট লগারিদমটা আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো। এই যে একজন লিখছেন লগের পিডিএফটা দিয়ে দিন ভাইয়া, আমি হ্যাঁ 2-1 দিনের ভিতরেই লগারিদমের পিডিএফটা দিয়ে দেবো। কথা কি বুঝছেন? হ্যাঁ, এই পেইড ব্যাচে পোস্ট করবেন, আপনাদের সবকিছু এই পেইড ব্যাচে পোস্ট করবেন। আর আমাদের কিন্তু লগারিদম শেষ হয়ে গেলে আমি আগেই বলে রাখছি সূচক, লগারিদম, ধারার উপর একটা পরীক্ষা নেব। তার মানে আমাদের কিন্তু সোমবার দিন কোনো পরীক্ষা ক্লাস নাই, পরবর্তী ক্লাস বুধবার দিন, এক্সাম হচ্ছে মঙ্গলবার দিন। খুব ভালো মতো পরে সবাই পরীক্ষাটা দিবে। আর আমরা লগারিদম যখন শেষ করবো 4টা ক্লাস নিয়ে, তখন কিন্তু আমরা সূচক, লগারিদম, ধারার উপর একটা বড় পরীক্ষা নেবো। যেহেতু আমাদের তো অনেক সময় আছে, আমরা খুব সুন্দর করে শিখবো। আমরা কিন্তু লগারিদম শিখলেই দেখবেন 3 মার্কের প্রিপারেশন হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখন একটু বিগত বিসিএস পিলির 44তম পিলির কোশ্চেনটা একটু দেখি। এগুলো সবই পারবেন, তারপরও যারা একটু দুর্বল বা একটু আটকে যেতে পারেন তাদের জন্য একটু দেখাই দিতেছি। 44তম পিলির কোশ্চেনটা আমরা একটু দেখি। পরীক্ষা ভাইয়া গুগল ফর্মে এখন নেওয়া পসিবল না। যদি গুগল ফর্মে কোনো কারণে আমি এক্সাম বেস টেস্ট করি, সিলেবাস আরো শেষ করি, তারপর দেখা যাবে। এখন আমার ওই চাপ দিয়েন না,
কারণ তাইলে আমার পক্ষে অনেক কিছু আর মেনটেন করা সম্ভব হবে না। আচ্ছা 44তম পিলির কোশ্চেন কি, এত হলে, আচ্ছা এই প্রশ্ন কিচ্ছু না, এটা 44তম পিলির কোশ্চেন, 44তম পিলি। আচ্ছা ভাই আমরা একটা কনসেপ্ট শিখছি কি, এম রুট এ টু দি পাওয়ার এন, এটা সমান কি এ টু দি পাওয়ার, ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরের পাওয়ার থাকবে নিচে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার, ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরের পাওয়ার থাকবে নিচে, এটা সমান কত 2। এই পর্যন্ত কি ঠিক আছে, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা এখন আপনার দ্বারা চাইছি কি রে ভাই, এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে আমি যদি এক্স টু দি পাওয়ার 3/4 এটা যদি উভয় পক্ষের স্কোয়ার করি, উভয় পক্ষের স্কোয়ার করলে লাভ কি, উভয় পক্ষের যদি আপনি স্কোয়ার করেন তাইলে এই দুইয়ের সাথে সাইড দিয়ে কাটাইলে কি এক্স টু দি পাওয়ার 3/2 হয় না? গল্পটা বুঝেন। আমি প্রথমে এটা হচ্ছে সূত্র অনুসারে এ টু দি পাওয়ার, সূত্র অনুসারে লিখতে এ টু দি পাওয়ার এন বাই এম লিখলাম। এখন আমার টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 লাগবে, তাহলে আমি উভয় পক্ষের যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে লাভটা কি, এটা কি এক্স টু দি পাওয়ার 3/2 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 সমান কত, 2 স্কোয়ার মানে কত 4। এগুলো খুবই সোজা কোশ্চেন, আপনি যদি বেসিক বোঝেন এই প্রশ্ন পারা কি কোনো বেশি কঠিন, এই প্রশ্ন কি পারা খুব বেশি কঠিন? তাহলে বিষয়টা কি, আপনি প্রথমে এটা সূত্র অনুসারে ভাঙলেন, এবার আমি উভয় পক্ষের স্কোয়ার কেন করছি, যেহেতু এক্স টু দি পাওয়ার 3/2 বাইর করতে বলছে, এই কারণে আমি এক্স টু দি পাওয়ার 3/4 উভয় পক্ষের স্কোয়ার করলে 2 দিয়ে সাইড কাটলে 2 হয়, তার মানে কি এক্স টু দি পাওয়ার 3/2 হয়, এটা সমান 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3, আরেকটা সোজা অঙ্ক, এটা হচ্ছে 41তম প্রিলিতে, একটু মনোযোগ দেন। ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, এটা সমান 1 হলে এক্স এর মান কত? আচ্ছা দেখেন ভাইয়া সব জায়গায় একটা 5 টু দি পাওয়ার এক্স কমন আছে, তাহলে আমরা একটা 5 টু দি পাওয়ার এক্স কমন নেই, নিলে আসে কত 1 প্লাস 8 প্লাস 16 ইকুয়াল টু 1। সবাই একটু গল্পটা বুঝি, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 1, তার মানে এই জায়গায় আমাদের একটা কমন উপাদান আছে 5 টু দি পাওয়ার এক্স। তাহলে আমি 5 টু দি পাওয়ার এক্স যদি কমন নেই, 5 টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে আসে কত 1 প্লাস 8 প্লাস 16, এটা সমান কত 1। তাহলে 1 প্লাস 8 প্লাস 16 মানে কত, 16 আর 8 24, 24 এর আগে কত 25, তাহলে 5 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 25। আচ্ছা 25 মানে কি রে ভাইয়া, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। আচ্ছা তাহলে এটারে কি লেখা যায়, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, দ্যাট মিনস কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 স্কোয়ার, এটারে কি লেখা যায় 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এই 1 আমরা শিখছি কি একটা কেসে যদি কোনোদিন 1 থাকে, 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 সমান কত 1। তাহলে আমি এই 1 এর জায়গায় কি 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? 5 টু দি পাওয়ার 0 লেখার টার্গেটটা কি, যদি এই বেস দুইটা দেখতে একই রকম হয় তাহলে আমি এই পাওয়ার দুইটা সমান লিখতে পারি, তার মানে কি x প্লাস 2 সমান 0, তাহলে বা x ইকুয়াল টু -2। আমি কি বুঝাইতে পারছি কনসেপ্টটা? এই ধরনের ম্যাথ আমি কিন্তু আপনাদের করাইছি, তারপরে যারা একটু ম্যাথে দুর্বল তাদের বুঝিয়ে দেওয়ার জন্য এটা আমি দেখাইলাম। তাহলে সবাই কি গল্পটা বুঝছেন? আমরা 5 টু দি পাওয়ার x ইন্টু 25 মানে কি 5 স্কয়ার, তার মানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এই কনসেপ্ট দিয়ে কি লিখছি 5 টু দি পাওয়ার x প্লাস 2। আর এই 1 এর আমরা 5 টু দি পাওয়ার 0 নিছি কেন, আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 সমান যদি 1 হয়, এটা কেন করলাম, তাহলে এই বেজ আর এই বেজ দেখতে একই রকম, দুই বেজ যেহেতু দেখতে একই রকম তার মানে এই পাওয়ার দুইটা সমান, তার মানে x প্লাস 2 সমান হচ্ছে 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত -2। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু সূচক নিয়ে ফিডব্যাক দেন, সূচকের ম্যাথ কি ইনশাআল্লাহ পারবেন? আমাদের পুরো সূচক পড়ানো শেষ, পুরো লেকচার শিটটা মনোযোগ সহকারে একবার করে যার কাছে যে গাইড বইটা আছে সেই গাইড বইটা একটা প্র্যাকটিস করে খুব সুন্দর করে একটা পরীক্ষা দিবেন, যাতে সূচকের কোশ্চেন আপনার ভুল না হয়। কারণ আমি আল্লাহর রহমতে ধারা পড়াইছি আপনাদের 5টা ক্লাস, সূচক পড়ালাম 4টা, এই 9টা ক্লাস করলে ইনশাআল্লাহ সূচক ধারার কোনো কোশ্চেনে কারো আটকানোর কথা না। এরপর পড়াবো লগারিদম 4টা ক্লাস, ওইটা পারলেই কিন্তু আপনার 3 মার্ক ফুল কমপ্লিট। এভাবে আমি যখন যেই চ্যাপ্টারটা পড়াই খুব ভালো মতো পড়েন, ইনশাআল্লাহ কোনো ঝামেলায় পড়বেন না। কথা কি বুঝছেন? 40তম বিসিএস পিলির কোশ্চেনটা আমি ক্লাসে করাই দিছি ভাইয়া,
আর কেউ যদি কখনো কোনো ম্যাথ না পারেন ম্যাথটা লিখে গ্রুপে পোস্ট দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে কিন্তু অনেক স্টুডেন্ট ভালো ম্যাথ পারতেছে, যারা একটু ভালো পারেন তারা আবার একটু হেল্প করবেন। কেউ একটা কোনো ম্যাথ যদি না পারে তাহলে সাধারণত আমি যেই চ্যাপ্টারটা যখন পড়াইবে সেই চ্যাপ্টারে যেটা প্রবলেম সেটা তুলে দিন, কারণ আমি এখন পর্যন্ত মনে করেন অসমতা পড়াই নেই। আপনি অসমতার একটা ম্যাথ যদি না পারেন এখানে আপলোড করলে অনেকে তো এটা নাই পারতে পারে, কারণ অসমতাকে আমি পড়াইছি। ওই ধরনের প্রবলেমগুলো আপনারা হাত জব ম্যাথ আপলোড করেন, কারণ ওখানে অনেক সিনিয়র স্টুডেন্ট আছে যারা একসময় আমার কাছে পড়ে গেছে। আপনারা যখন যে চ্যাপ্টারটা পড়াবো যদি কোনোটা না পারেন এই গ্রুপে পোস্ট করবেন, যারা পারেন তারা একটু হেল্প করবেন। কথা বলছেন। আর এখানে তো আলহামদুলিল্লাহ অনেকে নোট করে, আমি আশা করি আরো অনেকে বেশি নোট করবেন। আস্তে আস্তে সিরিয়াসনেসটা বাড়বে, যেহেতু পরীক্ষা মাত্র শেষ হইলো, পরের পরীক্ষা অনেক দেরিতে, আমাদের আস্তে আস্তে সিরিয়াসনেসটা বাড়বে। আশা করি আমরা কি সবাই সূচক পারবো কিনা, এরকম আমরা একটা একটা চ্যাপ্টার ধরবো, সেটা খুব ভালো মতো করতে হবে। ম্যাথের কিন্তু ভাই সব চ্যাপ্টার সমান গুরুত্বপূর্ণ না, চ্যাপ্টারের কোনো ম্যাথে অভাব নাই, কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো সেগুলো পুরোটা পারতে হবে, যাতে এমনভাবে পারতে হবে ওই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের কোনো কোশ্চেন জানি আমার ভুল না হয়। তাহলে আমাদের আল্লাহ বাঁচা রাখলে পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরীক্ষাটা সবাই খুব ভালো মতো দেন, আর নোটটা সবাই করেন। যারা ভালো নোট করবেন সবারই পুরস্কার পাওয়ার সুযোগ আছে, শুধু হাতের লেখার উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে না, সবাই পুরস্কার পাওয়ার সুযোগ আছে। নোটগুলো করে নিজেদের উপকারের জন্য, পুরস্কারের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের উপকারের জন্য নোট করে পড়লে আপনার রিভিশন দিতে ভবিষ্যতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ বাঁচা রাখলে আমাদের আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।